আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরশিদ আলী এবং আমি ইহসান তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। শীতে করোনার প্রকোপ বাড়তে পারে আশঙ্কায় সবাইকে আগাম প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে করা অস্ত্র মামলায় রায় 28 সেপ্টেম্বর। আমরা সন্দেহাতীতভাবে এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি। রাজধানী বাজারে কমেছে পেঁয়াজের দাম। ভোমরা ও হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারতের পেঁয়াজ আসা বন্ধ। তীব্র নদী ভাঙনের মুখে দেশের উত্তরাঞ্চল, চোখের সামনেই বিলীন হচ্ছে ভিটে মাটি আর বিভিন্ন স্থাপনা। শিরোনাম এবারে বিস্তারিত। শীতে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বিবেচনায় এখন থেকে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান ও ব্যাংক অ্যাসোসিয়েশনের কাছ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণ করে কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে তার কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয়, প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কর্তৃক প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান অনুষ্ঠান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে অনুদান গ্রহণ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। করোনা মোকাবেলায় তার সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। করোনা ভাইরাস এটা মোকাবেলা করার জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি, আর আমরা যাতে ব্যবসা বাণিজ্য আপনারা চালায় যেতে পারেন তার জন্য যা যা করণীয় সে ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন প্রণোদনা দিয়েছি। এই প্রণোদনা যার ফলে আমি মনে করি আমাদের দেশের ব্যবসা বাণিজ্যগুলি সচল থাকা সম্ভব হচ্ছে। শীতকালে করোনা বাড়তে পারে, সেজন্য সকলকে এখনই প্রস্তুত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আর এবারে করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না। তো সেই জন্য হয়তো এটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। করোনাকালে যারা মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 26 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,939 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে 1,544 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট 3,48,916 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,179 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,56,565 জন। রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ঘোষণা করা হবে আগামী 28 সেপ্টেম্বর। রোববার মামলাটির যুক্তিতর্ক শেষ হলে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন ঢাকার 1 নম্বর স্পেশাল ট্রাইব্যুনাল। রায়ে শাহেদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। আর জানাচ্ছেন ডেনিস রং। গত 15 জুলাই রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম গ্রেপ্তারের পর তাকে নিয়ে রাজধানীর উত্তরায় অভিযান চালায় র্যাব। এ সময় তার গাড়িতে পাওয়া যায় অবৈধ অস্ত্র। পরে শাহেদের বিরুদ্ধে দায়ের করা হয় অস্ত্র আইনে মামলা। রোববার মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে 28 সেপ্টেম্বর রায় ঘোষণার জন্য দিন ঠিক করেন আদালত। এই মামলায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেটি প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। আমরা সন্দেহাতীতভাবে এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করব এবং এটা আমাদের দাবিও যে এই আসামির সর্বোচ্চ যে সাজা যাবজ্জীবন সেটি প্রদান করা হোক, এই ধরনের আমরা দাবি করছি। এদিকে অস্ত্রের সাথে শাহেদের সম্পৃক্ততা নেই দাবি করে তার খালাসের আর্জি জানিয়েছে আসামিপক্ষ। উপস্থাপিত সাক্ষী এবং প্রমাণ রাষ্ট্র প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বিদায় এবং আসামি আমি ন্যায় বিচার আদালতে প্রার্থনা করছি, আমি নির্দোষ দাবি করছি। আমি আদালতের কাছে বলছি
আদালত সুবিবেচনা করে বিজ্ঞ আদালতে যেন আমাকে আসামিকে খালাস দেন। অনেকটা দ্রুততম সময়ের মধ্যেই শেষ হলো এই মামলার বিচার কাজ। তবে শাহেদের বিরুদ্ধে রয়েছে আরও অর্ধশতাধিক মামলা, যার বেশিরভাগই প্রতারণার। ড্যানিত রং, মাইটিভি, ঢাকা। নারায়ণগঞ্জের বায়তুসালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মোবারক হোসেন নামে এক বিদ্যুৎ মিস্ত্রির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে মোবারক হোসেনকে 5 দিনের রিমান্ডের আবেদন করে সিআইডি। পরে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গতরাতে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হারুনুর রশিদ জানিয়েছেন, ওই মসজিদে 2টি বৈদ্যুতিক সংযোগে রয়েছে, একটি অবৈধ। সেই সংযোগ সহ যাবতীয় মসজিদের ওয়্যারিংয়ের কাজ করেছিল মোবারক হোসেন। রাজধানী ডেমরার একটি স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে 5 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের কেউই আশঙ্কামুক্ত নয়। এসএম আরিফের রিপোর্ট। শনিবার দিবাগত রাতে ডেমরার একটি স্টিল মিলে লোহা গলানোর সময় অগ্নি বিস্ফোরণে দগ্ধ হয় 5 জন শ্রমিক। দ্রুত চিকিৎসার জন্য তাদের নিয়ে আসা হয় শেখ হাসিনা বার্ন ইউনিটে। কি জানি ইয়ার ভিতরে ফায়ার ছিল, তো এটা আগুন ছিটা উঠছে, এই কারণে ওদের শরীরে পড়ছে আর কি। তরল লোহাটা ওই সিটকে বয়লিং করে ওই গায়ে ক্রেন, ও আমার ভাই হলো ক্রেন অপারেটর, ওই ক্রেনের সামনের গ্লাস পুড়ে ওই গায়ে লাগছে। আহত 5 জনের মধ্যে 2 জনের অবস্থা তুলনামূলক ভালো হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। বাকি 3 জনের শরীরের প্রায় 20 থেকে 40% পুড়ে যাওয়ায় রাখা হয়েছে আইসিইউতে। ডেমরা থেকে যারা আসছে তার মধ্যে 5 জন আসছিল, 2 জনকে আমরা ছেড়ে দিয়েছি, আর 3 জন এখন ভর্তি আছে, আইসিইউতে আছে। তারা কেউ শঙ্কামুক্ত না। এ সময় নারায়ণগঞ্জে অগ্নি বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে ভর্তি 3 জনের মধ্যে আরও 1 জনের অবস্থা গুরুতর বলে জানান এই চিকিৎসক। নারায়ণগঞ্জের যারা আছে তার মধ্যে একজন রিফাত, তার অবস্থা খুবই খারাপ, সকাল থেকে আজকে খারাপ হয়ে গেছে, তাকে আবার লাইফ সাপোর্টে দিতে হচ্ছে। প্রত্যেকেরই ইনহেলেশন বার্ন, শ্বাসনালী পুড়ে গেছে। সুতরাং ওই পার্সেন্টেজ কত 20% না 22% সেটা নিয়ে কোনো ব্যাপার না, কিন্তু যেহেতু শ্বাসনালী পুড়ে গেছে, সবাই কেউ মানে কি বলবো শঙ্কামুক্ত না। বাকি যে কজন আছেন তারাও কিন্তু খুবই ক্রিটিক্যাল। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীর বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ের আহমেদ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির 15 তলায় একটি কর্পোরেট অফিসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও আগুনের সূত্রপাত জানতে পারেনি ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের আহমেদ টাওয়ার। সকাল 11:30টার দিকে ভবনটির 15 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের তাপে ওই ফ্লোরের গ্লাসগুলো ভেঙে পড়ে বাইরে। বহুতল এই ভবনে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ভবন জুড়ে প্রতিটি ফ্লোরে। আমাদের পিয়ন এসে বলছে যে 16 তলায় আগুন লাগছে। এরপরে আমরা দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি। নিচে নামার পর দেখতে পারি যে এখান থেকে রাস্তায় আসার পর উপরে দিয়ে তাকাই দেখলাম 16 তলার সাইড দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। না, ওই ফ্লোর সম্বন্ধে কিছুই বলতে পারছি না, কারণ হচ্ছে আমার অফিস 16 তলায় না। 16 তলায় আগুন লাগছে জাস্ট শুধু আমরা এতটুকু জেনেছি, এবং জানার মাত্রই আমরা সবাই সিঁড়ি বেয়ে নিচে নেমে। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে বলে দাবি করেন নিরাপত্তা কর্মীরা। 11:30 মধ্যেই আগুনটা লাগছে। লাগার সঙ্গে সঙ্গে আমাদের লোকজনই প্রশিক্ষণপ্রাপ্ত ছিল, এরাই ভালোভাবেই আগুনটা নিমেতে পারছে, কোনো সমস্যা হয় নাই, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ফায়ার সার্ভিস আসার ভিতরেই আমরা আগুনটা নিমে ফেলছি। ভবনের অগ্নিকাণ্ড এবং নিয়ন্ত্রণ এর পুরো বিষয়টি তুলে ধরেন ফায়ার সার্ভিসের এই সহকারী পরিচালক। আমরা বনানীর সেই এফআর টাওয়ারের ভয়াবহতা মনে রেখে আমরা আমাদের হাইরাইজ বিল্ডিংয়ে কাজ করে যে সমস্ত ভেহিকেল আপনারা দেখতে পাচ্ছেন, বড় বড় গাড়ি আসছে, এবং কর্মীটোলা এবং তেজগাঁও ফায়ার স্টেশনকে আমরা মুভ করাই। আসার পর আমাদের এই বিল্ডিং 22 তলার 15 তলায় একটা অফিসে, যে কর্পোরেট অফিসে আগুন ছিল। তো আমাদের লোকজন উপরে উঠে সেই আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে এবং সম্পূর্ণ নির্বাপন করে ফেলে। আগুনের সূত্রপাতটা এখনই বলতে পারছি না, আমরা একটা কমিটি হবে, এই কমিটি নির্ধারণ করবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির।
অগ্নিকাণ্ডের ঘটনায় 1.5 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় যান চলাচল। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। রাজধানী বাজারে আরও কিছুটা কমতির দিকে পেঁয়াজের দাম। পাইকারিতে দেশি পেঁয়াজ কেজি প্রতি বর্তমানে বিক্রি হচ্ছে 75 টাকা করে। আরও দাম কমতে পারে দিন কয়েকের মধ্যে। পেঁয়াজ নিয়ে যেন কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সেজন্য বাজারগুলোতে নিয়মিত চলছে মনিটরিং। ডেনিট রঙের আরও একটি রিপোর্ট। রাজধানীর কারণ বাজারে পেঁয়াজের পাইকারি দোকান, বস্তায় বস্তায় মজুদ রয়েছে পেঁয়াজ, যা দেখে দেশে পেঁয়াজের সংকট হতে পারে সেটা ভাবা যেন ভুল হয়ে যেতে পারে। তবে যে পরিমাণ পেঁয়াজ বাজারে এখন, বিপরীতে নেই সেই পরিমাণ ক্রেতা। গুটি কয়েক ক্রেতা আসলেও দরদামে না মেলায় যেন আগ্রহ হারাচ্ছেন তারাও। পেঁয়াজ আছে কাস্টমার না, আর ইন্ডিয়া যে পেঁয়াজ দিছে 10-11 টাকা, এটি ওই জায়গার মেয়েদের দিয়েছে মেলি বিজাই বিক্রি করে দিছে। এটা টাকা আর আসে না, এটা নষ্ট পেঁয়াজ। আমরা লসের চিন্তা ভাবনা করতেছি না, কারণ যা মাল আছে এই মালে থাকলে আবার দাম পাবো ইনশাল্লাহ। আমাদের এটাই আমরা ব্যবসায়ীরা মনে করতেছি। পাইকারিতে দেশি পেঁয়াজের বর্তমানে দাম কেজি প্রতি 75 টাকা, আর আমদানি করা পেঁয়াজ 55 টাকা। হ্যাঁ, অবশ্যই প্রভাব আমাদের, যে আমাদের দেশি পেঁয়াজ ছিল 40 টাকা, এখন দেশি 100 টাকা পার হয়ে গেছে। এটা সরকারের মনিটরিং করে কিভাবে সরকারের আর কি করে কমায়া দিতে পারবে, ওইটাই আমাদের জন্য ভালো হয়। পেঁয়াজ নিয়ে অস্থিতিশীলতা রোধে নিয়মিত মনিটরিং করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গরমিল পেলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমরা যদি আগামী 3 মাসে আপনার একটা পেঁয়াজ উৎপাদনে না হয়, আমদানি না হয়, তাও আমার 3 মাসের ন্যূনতম আমার সাপোর্ট আছে। তো পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। ইতিমধ্যে আপনারা দেখছেন যে দাম একেবারে আপনার মানে আগের পর্যায়ে, এখন সর্বোচ্চ দেশি পেঁয়াজ 74 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজের আমদানি প্রক্রিয়া চলমান রয়েছে, তাই সামনে আরও দাম কমে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও জানান এই কর্মকর্তা। ডেনিট রং, মাইটিভি, ঢাকা। 5 দিন বন্ধ থাকার পর শনিবার 31 ট্রাক পেঁয়াজ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রবেশ করলেও আজ আবারও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। তবে দেশটির ঘোজাডাঙ্গা বন্দরে এখনও 2 শতাধিক পেঁয়াজ ভর্তি ট্রাক বাংলাদেশে ঢোকার অপেক্ষা রয়েছে। ভোমরা সিএনএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, পেঁয়াজ রপ্তানির জন্য প্রস্তুতি থাকলেও তার প্রবেশের অনুমতি দিচ্ছে না তারা। এদিকে 5 দিন আটকে থাকার পর পেঁয়াজ আসে, সেগুলির বেশিরভাগ নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এদিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজও কোনো পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ করেনি। নতুন করে নির্দেশনা না আসা পর্যন্ত বন্দর দিয়ে পেঁয়াজ রফতানির সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে গতকাল যে 11 ট্রাক বাংলাদেশে ঢুকেছে হিলি স্থলবন্দর দিয়ে, তার অধিকাংশই ইতোমধ্যে পচে গেছে। চোখের সামনেই বিলীন হচ্ছে ভিটেমাটি আর বিভিন্ন স্থাপনা। এবারের বর্ষা মৌসুমে একের পর এক বন্যার পর পঞ্চম দফায় উত্তরাঞ্চলে আবারও বন্যার সঙ্গে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার, থামছে না তাদের কান্না। প্রতিনিধিদের তথ্যে নূর মোহাম্মদের রিপোর্ট। কান্না যেন থামছেই না উত্তরাঞ্চলের নদ নদী তীরবর্তী মানুষের। চোখের সামনেই বিলীন হচ্ছে তিলে তিলে গড়া ভিটেমাটি আর বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। চেয়ে চেয়ে দেখা ছাড়া যে কিছুই করার থাকছে না সিরাজগঞ্জের যমুনা তীরবর্তী বাসিন্দাদের। এখানকার সদর উপজেলার পাঁচকাঠুরি, চৌহালির এনায়েতপুরের দক্ষিণাঞ্চল সহ গাজীপুরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। তীব্র স্রোতে বিলীন হচ্ছে বিস্তীর্ণ এলাকা, মুহূর্তেই নিঃস্ব হচ্ছে মানুষ। এদিকে লালমনিরহাটে তিস্তা ও ধরলা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। চতুর্থবারের মতো তিস্তা ও ধরলার পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদী ভাঙনের শিকার পরিবারগুলো মানবেতর ও অনিশ্চিত জীবনযাপন করছে। গত এক সপ্তাহ ধরে তিস্তার অব্যাহত ভাঙনে আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের 4টি গ্রামের অন্তত 300 পরিবার বসতভিটা হারিয়েছে। এছাড়া সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসব এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ভেঙে তা নিয়ে যাচ্ছেন একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। 2000 কক্সবাজার রেলপথ নির্মাণ কাজ এখন দৃশ্যমান। রেলপথ বসানোর জন্য শুরু হয়েছে ব্রিজ কালভার্ট তৈরির কাজ।
নির্মাণ কাজ শুরু হয়েছে কক্সবাজার স্টেশনেরও। এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি 42%। চট্টগ্রাম প্রতিনিধি HM আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন রাকিব হাসান। সরকারের 10টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে অন্যতম দোহাজারী কক্সবাজার রেলপথ নির্মাণ। এই প্রকল্পের আওতায় রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের জন্য দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত 100 কিলোমিটার মূল রেল লাইন নির্মাণ করা হবে। এই পথে থাকছে 39টি মেজর ব্রিজ এবং 145টি মাইনর ব্রিজ ও কালভার্ট। নির্মাণ করা হবে বিভিন্ন শ্রেণীর 96টি লেভেল ক্রসিং। হাতি চলাচলের জন্য যেসব পথ রয়েছে সেগুলোর জন্য নির্মাণ করা হবে আন্ডারপাস ও ওভারপাস। এখানে যে আমরা যে কাজগুলো করছি বা করতে হবে আমাদেরকে, আমার এই প্রকল্পের আওতায় আমাকে 102 কিলোমিটার নতুন রেললাইন বানাতে হবে এবং এতে 39টা ব্রিজ বানাতে হবে এবং 145টা কালভার্ট, 9টি স্টেশন বিল্ডিং বানাতে হবে আমাদেরকে। তো আমরা আমার যে 39টা ব্রিজ বানাতে হবে, বড় বড় ব্রিজ, এর মধ্যে প্রায় আমি 35টার কাজই শুরু করেছি এবং 30টার কাজ প্রায় শেষ, এবং কালভার্ট 145টি, এর মধ্যে 50টির কাজ শেষ, 50টি চলমান, আর বাকি 45টি আমরা এই শুষ্ক মৌসুমে সামনে যে ওয়ার্কিং সিজনটা আসছে তখন আমরা বাকিগুলো শুরু করব। দীর্ঘ সমীক্ষা শেষে 2010 সালে নতুন রেলপথ নির্মাণের জন্য প্রকল্পের ডিপিপি অনুমোদন দেয় সরকার। 2018 সালে শুরু হয় এর নির্মাণ কাজ। প্রাথমিক দিকে ভূমি অধিগ্রহণের কিছু সমস্যা তৈরি হলেও তা কাটিয়ে উঠে এগিয়ে চলছে প্রকল্পের কাজ। ভূমি অধিগ্রহণে যে বিলম্বটুকু হয়েছে সেটি আমরা কভার করার জন্য অনেক চেষ্টা করছি। তো কিছুটা আমরা কভারও করেছি। ভূমি পেতে আমাদের 1 বছর দেরি হয়েছে, কিন্তু সেটি আমরা কমিয়ে আনার চেষ্টা করেছি। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত থাকবে নতুন স্টেশন দোহাজারী, লোহাগাড়া, হারবাং, চকরিয়া, ডুলাহাজরা, ইসলামাবাদ, রামু ও কক্সবাজারে। এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি 42%। সবার সহযোগিতা এবং যদি করোনা পরিস্থিতির আর অবনতি না হয়, এখন যে অবস্থায় আছে তেমনটি যদি থাকে, যে আমরা আশা করি যে 2022 সালের 30শে জুনের মধ্যে আমি আমার কাজ শেষ করতে পারবো ইনশাল্লাহ। এ পর্যন্ত আমরা অগাস্ট 2020 পর্যন্ত আমাদের 42% কাজ শেষ হয়েছে। কক্সবাজারের রেল স্টেশনে নির্মাণ করা হবে আইকনিক ইন্টারমডেল টার্মিনাল বিল্ডিং। স্টেশনটি হবে ঝিনুক আকৃতির। 18,034 কোটি 47 লক্ষ টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়নের মেয়াদকাল ধরা হয়েছে 2022 সালের জুন পর্যন্ত। নির্ধারিত সময়েই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান প্রকল্প পরিচালক রাকিব হাসান, মাইটিভি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের হাঁকডাক আর তর্জন গর্জনই শুধু শোনা যায়, কিন্তু বর্ষণ দেখা যায় না, যাবেও না। তিনি সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। তিনি বলেন, বিএনপির আন্দোলনের দ্বার রুদ্ধ করে তারা প্রেস ব্রিফিংয়ের মধ্যে সীমাবদ্ধ। বিরুদ্ধে বিএনপি প্রতি বছর ঈদের পরই আন্দোলনের শুধু ঘোষণা দেয়, কিন্তু জনগণ কত ঈদ এর মধ্যে পার করেছে, আন্দোলন আর দেখে না। রাজপথ শূন্যই থাকে। বিএনপির আন্দোলন দ্বার রুদ্ধ করে প্রেস ব্রিফিংয়ের মাঝেই সীমাবদ্ধ। প্রধানমন্ত্রী তার ক্ষমতা বলে যে মহানুভবতা দেখিয়ে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়েছে, বিএনপি নেতাদের বক্তব্যে তাকে আবারও কারাগারে পাঠানোর দাবি উঠতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। হত্যার রাজনীতির মাধ্যমে বিএনপির উন্মেষ দাবি করে বেগম খালেদা জিয়াও সেই হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন হাসান মাহমুদ। মির্জা ফখরুল সাহেবের বক্তব্যের মাধ্যমে এই কথায় এই প্রশ্নই আসে যে মাননীয় প্রধানমন্ত্রী তার যে ক্ষমতা বলে, সিআরপিসির যেই ধারার ক্ষমতা বলে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন, এতে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী মহানুভবতা না দেখালে বরং ভালো হতো, এবং ভবিষ্যতে যখন এই প্রসঙ্গ আসবে তখন
জনগণের পক্ষ থেকে হয়তো বলা হতে পারে বা এখনই বলা হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ তাদের অন্যদের বক্তব্যের প্রেক্ষিতে তাকে আবার কারাগারেই, যেহেতু তিনি আদালতের মাধ্যমে কোনো জামিন পাননি, সেজন্য তাকে আবার কারাগারে পাঠানো হোক এই দাবি উঠে কিনা সেটি হচ্ছে বড় প্রশ্ন তাদের বক্তব্যের প্রেক্ষিতে। দুর্নীতির 2 মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা নাশকতার 3 ও মানহানির 1 মামলার কার্যক্রমের উপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টের রুল শুনানি করতে বলা হয়েছে। মামলাগুলো সচল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে সকালে বিচারপতি ইমান আলীর নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এই 4 মামলা সহ খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে মোট 11 মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ বহাল রাখলেন আপিল বিভাগ। করোনা দুর্যোগের কারণে বিলম্বিত হলেও অবশেষে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে সুতিয়াখালী 50 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হয়েছে। চলতি মাসের শেষ দিকে পরীক্ষামূলক সৌরবিদ্যুৎ উৎপাদন শুরু হবে। দ্রুত আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও 50 মেগাওয়াট বিদ্যুৎ। ময়মনসিংহ প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চরাঞ্চল সুতিয়াখালীতে 174 একর জমির ওপর 800 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তির পরিবেশ বান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর তত্ত্বাবধানে প্রকল্পের অধীনে অফিস ভবন, ব্রহ্মপুত্র নদী শাসন বাঁধ, ট্রান্সমিশন টাওয়ার নির্মাণ, কেওয়াটখালীস্থ জাতীয় গ্রিড লাইন পর্যন্ত 5 কিলোমিটার আন্ডারগ্রাউন্ড কেবল স্থাপন এবং 1 কিলোমিটার ওভারহেড ট্রান্সমিশন সঞ্চালন লাইন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এখন ইকুইপমেন্ট টেস্টিং ও কমিশনিংয়ের পর পরীক্ষামূলক সৌরবিদ্যুৎ উৎপাদন শুরু এবং গ্রিডে 50 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে জানান প্রকল্প পরিচালক। এইচডিএফসি সিন পাওয়ার কর্তৃক 50 মেগাওয়াট সোলার প্ল্যান্ট কাজ, যাবতীয় কাজ সমাপ্তির পথে। সোলার প্ল্যান্ট স্থাপন, পাওয়ার ট্রান্সফর্মার স্থাপন কাজ শেষ, ওভারহেড লাইন, আন্ডারগ্রাউন্ড লাইনের কাজ শেষ। এখন শুধু ইকুইপমেন্ট টেস্টিং এবং কমিশনিং করে আমরা সোলার পাওয়ার প্ল্যান্টটা চালু হবে এবং গ্রিডে 50 মেগাওয়াট বিদ্যুৎ চলে আসে। সরকারের দেয়া বর্ধিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হওয়ায় এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের উদ্বোধন করবেন, এমন আশা সিন পাওয়ার লিমিটেডের পরিচালকের। ফিজিক্যাল ওয়ার্ক সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। এখন কিছু অফিসিয়াল ফর্মালিটিস আছে যেটা সম্পন্নের মাধ্যমে আমরা সিওডি ডেট নির্ধারণ করে সেদিন থেকে এটা চালু করব। আমাদের ঐকান্তিক ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে শুভ উদ্বোধন করা। ওনার কাছ থেকে সুনির্দিষ্ট তারিখ এবং সময় পেলেই আমরা সেই দিনক্ষণটা আমি ঘোষণা করতে পারি। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী দেশে ব্যবহৃত বিদ্যুতের শতকরা 10% নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে পরিবেশ বান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য অর্জনে সুতিয়াখালী 50 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার আমাদের কৃষি। আউশের বাম্পার ফলনে খুশি বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ার আউশ চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এই 2 উপজেলায় আউশের ভালো ফলন হয়েছে। কাকডাকা ভোরতে সন্ধ্যা পর্যন্ত মাঠে ধান কাটছেন কৃষকরা। প্রতিনিধি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রোজা। বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বেশিরভাগ এলাকায় চলছে আউশ ধান কাটা ও মাড়াইয়ের কাজ। আউশ ধান চাষে খরচ কম, সরকারি সহায়তা এবং বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকের মুখে এখন হাসির ঝিলিক। মৌসুম জুড়ে মাঝে মধ্যে বৃষ্টি হওয়ায় ও আবহাওয়া এবং কৃষির পরিবেশ অনুকূলে থাকায় উপজেলার কৃষকরা এবার আউশ ধানের আশাতীত ফলন পেয়েছেন। কৃষি অফিসের থেকে আউশের বীজ পাইছি, এইয়া রোপণ করছি, এটা খুব ভালো ফলন হয়েছে। আউশ ধানে সার বীজ কিছুই দেওয়া লাগে না, খরচ কম। আমরা ধান কাটার কোনো লোক পাই না, আমাকে খুব কষ্ট হইতেছে। গৃহস্থের ঘরের আঙিনা এখন ধানে ভরপুর, তবে হঠাৎ ভারী বর্ষণ ও পানি বৃদ্ধির কারণে কিছু ধান নষ্ট হয়েছে। এছাড়াও ইঁদুর ও পাখি ক্ষেতের আধা পাকা ধান খেয়ে নষ্ট করেছে। বাল্যা পাখি ও ইঁদুরে
অনেক ধান খাইয়া নষ্ট করিয়া লাইছে। বৃষ্টির কারণে আমাদের আমন ধান নষ্ট হয়ে গেছে। দুই উপজেলায় চলতি আউশ মৌসুমে উপসি রোপা আউশ জাতের ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 435 হেক্টর জমিতে। আবাদ হয়েছে 495 হেক্টর জমিতে। এবছর আউশের ফলন খুব বাম্পার হয়েছে। একদিকে ধানের দাম বৃদ্ধি, যার কারণে অনেক চাষি উদ্বুদ্ধ হয়েছে। করোনাকালীন সময়ে অতিরিক্ত উৎপাদনে বর্তমান পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তার অবদান রাখবে বলে ব্যক্ত করেছেন কৃষি বিভাগ। আমরা প্রতি হেক্টর জমিতে 3.37 মেট্রিক টন ধান আমরা পেয়েছি এবং সর্বমোট 675 মেট্রিক টন ধান আমরা আগরজেলা উপজেলা উৎপাদন করেছি। এবং এই অতিরিক্ত উৎপাদন আমাদের যে বর্তমান করোনাকালীন যে কোভিড-19 যে পরিস্থিতি, এর খাদ্য নিরাপত্তায় আমাদের অবদান রাখতে পারবে। শিউলি রোজা, মাই টিভি। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় 25 আসামির বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল, কিন্তু এদিন মামলার বাদী আবরারের বাবা জন্ডিসে আক্রান্ত হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের জন্য 5 অক্টোবর দিন ধার্য করেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাহবুবুর রহমান নামের 12 আউলিয়া হাইওয়ে থানার এক উপপরিদর্শক নিহত হয়েছেন। এই ঘটনায় নোমান নামে এক কনস্টেবলও আহত হন। আজ উপজেলার বাঁশবাড়িয়াস্থ ইউনিটেক্সের সামনে মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহত এসআই মাহবুব কুমিল্লা জেলার দক্ষিণ সদর থানার ডুবুরিয়া গ্রামের মৃত তোফাজ্জল রহমানের ছেলে। 12 আউলিয়া হাইওয়ে থানায় তার প্রথম জানাজা শেষে তার মৃতদেহ গ্রামে নিয়ে যাওয়া হয়। এবারে প্রবাসের সংবাদ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর বিষয়ক উপমহাপরিচালক ও কুয়েত বিমানবন্দরে বাণিজ্যিক পুনর্নির্মাণের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালেহ আল ফাদাগি অন্য দেশের পরিবর্তে কুয়েতে প্রবাসীদের জন্য 14 দিনের স্বাস্থ্য কোয়ারেন্টাইনের প্রস্তাব জমা দিয়েছেন। 34টি নিষিদ্ধ দেশগুলো ব্যতীত অন্য কোনো দেশে 14 দিন অবস্থান করে তারপরে করোনা পরীক্ষা করে পিসিআর নিয়ে কুয়েতে আসতে বলা হয়েছে। সেই সাথে অন্য দেশের পরিবর্তে কুয়েতে অভ্যন্তরীণ প্রবাসীদের কোয়ারেন্টাইন করার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnieuws এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla, twitter/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি আরশিদ আলী এবং আমি সান্তান্দ্রিয়া। প্রিয় দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।